বিশ্ব অর্থনীতি এখন একটা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর বাংলাদেশও এর বাইরে নয়। দেশটা একটা বড়সড় অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশ এই পরিস্থিতিকে শুধু সংকট হিসেবেই দেখছে না, বরং এটাকে একটা সুযোগে পরিণত করার জন্য একটা দারুণ কৌশল তৈরি করছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে বাংলাদেশ এই কঠিন পরিস্থিতিটা সামাল দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দিকে যদি একটু তাকানো যায় তাহলে শ্রীলঙ্কার মতো দেশগুলোর অর্থনৈতিক সংকটের কথা আমাদের সবারই জানা। তো এমন একটা কঠিন বাস্তবতার মধ্যে বাংলাদেশ কিন্তু শুধু সমস্যা সমাধানের চেষ্টা করছে না, বরং ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তিও তৈরি করতে চাইছে, যা কিন্তু সত্যি চোখে পড়ার মতো একটা ব্যাপার। আচ্ছা, চলুন তাহলে বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের বুঝতে হবে বাংলাদেশ ঠিক কী ধরনের সমস্যার মুখে পড়েছে। আসলে দেশটির অর্থনীতি একই সাথে দুটো বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সংকটগুলো কিন্তু শুধু খবরের কাগজের পরিসংখ্যান নয়, এগুলো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে, জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে লক্ষ লক্ষ মানুষ ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। মানে জীবনযাত্রার খরচ এতটাই বেশি যে টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন বাস্তবতার পেছনের সংখ্যাটা একবার দেখুন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৬.১৭%। এটা ছিল প্রায় ১.৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে সাধারণ মানুষের উপর চাপটা ঠিক কতটা মারাত্মক ছিল। এই চাপটা কিন্তু শুধু মানুষের রান্নাঘরেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে দেশের পুরো অর্থনীতিতে। দেশের আমদানি আর রপ্তানির মধ্যে যে বিশাল ফারাক, মানে বাণিজ্য ঘাটতি, সেটা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভাবা যায়, মাত্র ৭ মাসে এই ঘাটতি ৮২%-এরও বেশি বেড়ে প্রায় $১৯ বিলিয়ন গিয়ে ঠেকেছে। এটা অর্থনীতির উপর একটা বিরাট বোঝা তৈরি করেছে। আর এই চার্টটা দেখুন, এটা পুরো ছবিটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। ২০২১ অর্থবছরে দেশের ব্যালেন্স অফ পেমেন্টসে উদ্বৃত্ত ছিল, মানে আয় বেশি ছিল, ব্যয় কম। কিন্তু ঠিক তার পরের বছরই দেখুন কী অবস্থা, বিশাল ঘাটতিতে পরিণত হয়েছে। এই নাটকীয় পরিবর্তনটা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। তো প্রশ্ন হলো, এই দ্বিমুখী সংকট সামলাতে বাংলাদেশ ঠিক কী করছে? সমাধানের প্রথম ধাপটা হলো দেশের বাইরে নতুন সুযোগ খুঁজে বের করা। সরকার এখন খুব সক্রিয়ভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, বাস্তবেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। যেমন এই ছবিটাতে ঢাকা চেম্বার অফ কমার্স রোমানিয়ার বুখারেস্টের মেয়রের সঙ্গে বৈঠক করছে। এখানে মূল উদ্দেশ্যটা ছিল বাণিজ্য, বিনিয়োগ আর রোমানিয়ার মতো দেশে দক্ষ কর্মী পাঠানোর নতুন রাস্তা তৈরি করা। বাংলাদেশের এই চেষ্টায় কিন্তু আন্তর্জাতিক অংশীদাররাও বেশ আস্থা রাখছেন। যেমন ধরুন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশানারা আলী বলেছেন যে বেসরকারি খাতের উন্নতি আর বাণিজ্য বাড়ানোই বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বিনিয়োগের রাস্তাও সহজ করতে হবে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এর বৈচিত্র্য। বাংলাদেশ শুধু হাতে গোনা কয়েকটি দেশের উপর নির্ভর করে থাকছে না। কিরগিস্তান থেকে সোনা আমদানি করা, রুয়ান্ডার মাধ্যমে আফ্রিকার বিশাল বাজারে প্রবেশ করা, আবার ইউকের মতো দেশে ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগ নিয়ে আসা, এই সবকিছুই কিন্তু একটা বহুমুখী আর বেশ স্মার্ট কৌশলেরই অংশ। কিন্তু বাইরের দুনিয়ায় সুযোগ খোঁজাটা তো সমীকরণের একদিক হল, সমাধানের আরেকটা বড় অংশ কিন্তু লুকিয়ে আছে দেশের ভেতরেই। আর সেটা হল দেশের মানুষদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, মানে মানব সম্পদকে আরও দক্ষ করে তোলা। অর্থনৈতিক উন্নতিকে সাপোর্ট দেওয়ার জন্য সরকার পায়রা বন্দরের মতো বড় বড় সব অবকাঠামো তৈরি করছে। এই প্রজেক্টগুলো ভবিষ্যতের বাণিজ্যের জন্য দেশকে তৈরি করছে। কিন্তু ভাবুন তো, এই বিশাল অবকাঠামোকে কাজে লাগানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? নতুন বন্দর, নতুন রাস্তা, নতুন আন্তর্জাতিক চুক্তি, এই সবকিছু থাকার পরেও অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে দরকারি সম্পদটা আসলে কি হতে পারে? উত্তরটা খুব সহজ, দক্ষ মানুষ। আর এই দক্ষ মানুষ তৈরির লক্ষ্যেই অনলাইন ট্রেনিং একাডেমির মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মটা দেশের কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার জন্য ২৫০০-এরও বেশি অনলাইন কোর্স নিয়ে এসছে। এটা কিন্তু দক্ষতার অভাব পূরণের জন্য একটা বিশাল পদক্ষেপ। এই একাডেমি কিন্তু বিভিন্ন দিকে প্রশিক্ষণ দিচ্ছে, ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আরও কত কি। আর এটা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। একটু মনে করে দেখুন, রোমানিয়ার জন্য দক্ষ কর্মী বা যুক্তরাজ্যের জন্য প্রশিক্ষিত নার্সের প্রয়োজন, এই সব চাহিদাগুলো পূরণ করার জন্যই কিন্তু এই কোর্সগুলো ডিজাইন করা হয়েছে। এই দুটো ছবিকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে পুরো কৌশলটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়।
একদিকে যেমন বড় পর্যায়ে কৌশলগত মিটিং হচ্ছে, অন্যদিকে ঠিক সেই কৌশলকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতাও তৈরি করা হচ্ছে। মানে পরিকল্পনা আর বাস্তবায়ন দুটোই হাতে হাত রেখে এগিয়ে চলেছে। তো সবশেষে চলুন বাংলাদেশের পুরো কৌশলটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। দেশটা আসলে একটা খুব কঠিন ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, বর্তমানের সংকটগুলো সামলানো, আবার একই সাথে ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করা। সুতরাং মূল বিষয়টা হল বাংলাদেশ একই সঙ্গে দুটো ভিন্ন দিকে লড়ছে। একদিকে মূল্যস্ফীতি আর বাণিজ্য ঘাটতির মতো জরুরি সমস্যাগুলো সামাল দিচ্ছে, আর অন্যদিকে বিশ্বজুড়ে নতুন অংশীদারিত্ব আর দক্ষ কর্মী তৈরির মতো দীর্ঘমেয়াদী ভিত্তি গড়ে তুলছে। এই দ্বিমুখী কৌশলটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে। বর্তমানে জরুরি প্রয়োজন আর ভবিষ্যতের বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে বাংলাদেশ কি তার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে? আর সবচেয়ে বড় কথা, এটা কি টেকসই উন্নয়নের একটা নতুন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।